আচ্ছা, আমরা শুরু করে দিই। আমাকে শুনতে পাচ্ছো? জি Yes, স্যার। sir. আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে তেমন কিছু একটা পড়ি নাই। তো আজকে একটা জেনারেল টেমপ্লেট, একটা মেজারমেন্ট সিস্টেমের মধ্যে কি কি থাকে আর কি, মানে একটা জেনারেল স্ট্রাকচার দেখবো। ঠিক আছে? তো প্রথমে যেটা থাকে, তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, প্রথমে যেটা থাকে সেটা একটা সেন্সর থাকে আর কি। ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি মানে সিগন্যালটাকে ই করে, মানে সেন্স করে, মানে আমাকে যেটা মাপতে হবে, টেম্পারেচার বা প্রেসার বা যেটাই হোক, একটা সেন্সর থাকে। তো আমরা এটাকে বলতে পারি সেন্সর স্টেজ। আমরা এটাকে বলতে পারি সেন্সর স্টেজ। এখান থেকে যায় আচ্ছা, তো সেন্সর স্টেজ এখান থেকে যাবে ট্রান্সডিউসারে। সেটাকে বলতে পারি ট্রান্সডিউসার স্টেজ। তারপর ট্রান্সডিউসার কি করবে, একটু অ্যাম্পলিফাই করবে, বা মানে সেটাকে একটু ডিটেক্টেবল একটা সিগন্যালে কনভার্ট করবে আর কি। ঠিক আছে? তো সেখান থেকে আমরা এই সিগন্যালটাকে পাস করব একটা মানে সিগন্যাল কন্ডিশনিং স্টেজের মাঝখানে দিয়ে আর কি। তো সিগন্যাল কন্ডিশনিং স্টেজ। তো সিগন্যাল কন্ডিশনিং স্টেজের মধ্যে এখানে কিছু কিছু মানে জিনিস থাকবে আর কি। সিগন্যাল কন্ডিশনিং বলতে কি বোঝা যায়? যেমন গিয়ে আহ মানে আমাদের সিগন্যালে নয়েজ থাকতে পারে, আমাদের সিগন্যালে ইন্টারফারেন্স থাকতে পারে। যেমন আমি এটাকে বলতে পারি, এটাকে মানে এরকম অনেক কিছুই মানে থাকতে পারে আর কি, যেগুলোকে অ্যাকচুয়ালি রিমুভ করে বা করে আমাদেরকে আউটপুট দেখাইতে হবে। তো এই বক্সটাকে আমি বলতে পারি এটা তো এই বক্সটাকে বলতে পারি এটা নয়েজ রিডাকশন। তারপর এটাকে বলতে পারি ইন্টারফিয়ারেন্স রিডাকশন। এরকম অনেক ভাবে সিগন্যাল কন্ডিশন করা যায় আর কি। ঠিক আছে? তো এটা সিগন্যাল কন্ডিশনিং স্টেজ। ট্রান্সডিউসার থেকে এটা অ্যাকচুয়ালি আউটপুটই, মানে আমি ট্রান্সডিউসার থেকে পুরোপুরি ডিরেক্টলি আউটপুট না নিয়ে আমি ওটার মধ্যে একটু কন্ডিশনিং করলাম, নয়েজ রিমুভ করলাম, ইন্টারফিয়ারেন্স রিমুভ করলাম। করার পর এরপর আমি এটা থেকে আউটপুট, মানে কোনো একটা ডিসপ্লেতে একটা আউটপুট দেখবো। ঠিক আছে? তো এটা আউটপুট স্টেজ। এখন এই আউটপুটের সাথে সেন্সরের একটা রিলেশন থাকতে হবে। ঠিক আছে? একটা কন্ট্রোল থাকতে হবে। মানে আম, আমি আউটপুট খালি দেখলাম, আমি এর সাথে কোনো সেন্সরের কোনো করলাম না, মানে কোনো কন্ট্রোল রাখলাম না। মানে যেমন গিয়ে মানে একটা থার্মোমিটার, যদি একটা ইলেকট্রিক থার্মোমিটারের হাইয়েস্ট টেম্পারেচার হয়তো সে সেফলি মেজার করতে পারে, ধরলাম 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এখন ওইটার যে সেন্সরটা সেটা হয়তো 300 ডিগ্রি সেলসিয়াসে গেলে সে হয়তো একদম পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে আর কি। এরকম প্রত্যেকটা সেন্সরেরই একটা করে এরকম মানে লিমিট থাকে, যার মধ্যে অপারেটিং রেঞ্জ থাকে আর কি। যেমন LM35 একটা মানে মোটামুটি অনেক কমনলি ইউজড একটা সেন্সর, এটা দিয়ে টেম্পারেচার সেন্স করা হয়। তো এটা আমার এক্স্যাক্টলি মনে নাই, 100 বা 150 ডিগ্রি সেলসিয়াসের উপরে সে প্রথম কথা মেজার করতে তো পারেই না। আর 200 ডিগ্রির উপরে গেলে একদম নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। ঠিক আছে? তো আউটপুট থেকে মানে একটা মেজারমেন্ট সিস্টেমে অবশ্যই একটা কন্ট্রোল থাকতে হবে, যেন মানে এরকম সেফটি রিলেটেড কথাবার্তা গুলা, এই মেসেজ গুলা যেন মানে সেন্সরে যায়। মানে তখন যেন একটা মানে যেই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি এই এই জিনিসটা করতেছে, মানে এই সেন্সিং করতেছে বা জিনিসটা কন্ট্রোল করতেছে, মানে তাকে যেন একটা বলার ওয়ে থাকে যে টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে, এখন
সেন্সিং বাদ দিয়ে মেশিনটাকে অফ করা দরকার, মানে জিনিসগুলোকে সেভ করা দরকার, ঠিক আছে? তো এটার জন্যই হচ্ছে একটা কন্ট্রোল ইউনিট থাকে। তো এই কন্ট্রোল ইউনিটটা ডিরেক্টলি সেন্সরের সাথে লাগানো আর কি, ডিরেক্টলি সেন্সরের সাথে লাগানো। এটাকে আমরা তো ডিরেক্টলি সেন্সরের সাথে লাগানো, ঠিক আছে? আচ্ছা, সো এটাই মোটামুটি হচ্ছে মানে একটা একটা জেনারেল মেজারমেন্ট সিস্টেমে এরকম জিনিস থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন যে কোনো কিছু মানে একটা নতুন সেন্সর যখন আমি বানাবো, ইনিশিয়ালি যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন কি তোমরা জানো? না স্যার। স্কেলিং। বলো, ক্যালিব্রেশন কি? স্যার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করা, সূত্রে ফেলা, যে সিগন্যালটা সেন্স করলাম সেটা। বুঝি নাই, আবার বলো। আচ্ছা, মানে একটা একদম ইজি একটা এক্সাম্পল যদি দেই, যেমন আমি যদি একটা থার্মোমিটার বানাই, ঠিক আছে? তো থার্মোমিটার দিয়ে কোনো একটা টেম্পারেচার মেজার করতে গেলে আমার তো একটা মানে ওই থার্মোমিটারের একটা নোন ভ্যালু লাগবে, তাই না? যেমন আমরা জেনারেলি যেটা করি, মানে পানি যেই টেম্পারেচারে ফ্রিজ হয় ওইটাকে 0 ধরি, আর যে টেম্পারেচারে বয়েল হয় সেটাকে হচ্ছে আমরা 100 ধরি আর কি, ঠিক আছে? তো এই 0 থেকে 100 পর্যন্ত মানে আমি আমি ধরো একটা আননোন একটা মেটেরিয়াল নিয়ে আমি হচ্ছে সেটা দিয়ে একটা থার্মোমিটার বানাইলাম। আমি জানি না ওই মেটেরিয়ালের প্রপার্টিস কি, আমি কিছুই জানি না। তো আমি 0 ডিগ্রিতে রেখে দেখলাম থার্মোমিটারটা হচ্ছে মানে একটা রিডিং রিডিং দিচ্ছে, 100-এ গিয়ে দেখলাম আরেকটা রিডিং দিচ্ছে, ঠিক আছে? তো এই মাঝখানে রেঞ্জটাকে আমি এরকম তখন 100 বা এরকম 200 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালিব্রেশন, রেঞ্জটা সেট করা, তারপর এটা লো মানে একদম লোয়েস্ট পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্ট এগুলা সেট করা, ক্যালিব্রেট করা, ক্যালিব্রেট করার পর নোন ভ্যালু দিয়ে ক্যালিব্রেট করার পর এরপর আমি হচ্ছে এখন আননোন যে কোনো কোনো টেম্পারেচার আমি এখন চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, স্যার ক্যালিব্রেশনের পার্টটা আবার একটু বলবেন? ক্যালিব্রেশন হচ্ছে আম, ধরো তুমি আননোন কোনো একটা মেটেরিয়াল দিয়ে একটা থার্মোমিটার বানাইলা, ঠিক আছে? ওটার মধ্যে এখন কিছুই নাই। তুমি ধরো মার্কারির জায়গায় অন্য কিছু একটা অন্য কোনো একটা লিকুইড দিলা, তুমি এর প্রপার্টিস সম্পর্কে কিছুই জানো না। তুমি জাস্ট দেখতেছো এটাকে গরম করলে ওই ওই তোমার মেটেরিয়ালটা ওই ওই যে পাইপ দিয়ে উপরে উঠে আর ঠান্ডা করলে নিচে নামে, ঠিক আছে? তুমি জাস্ট এইটুকু দেখতেছো। আর তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে মানে কোনো একটা বরফের মধ্যে তোমার থার্মোমিটারটা ঢুকাই দিলা, তুমি জানো বরফ হচ্ছে মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানি বরফ হয়ে যায়, তো ওইটা তুমি জানো, ওই ভ্যালুটা তোমার জন্য নোন, ঠিক আছে? তো তুমি জানো যে ওইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি তোমার থার্মোমিটার নিয়ে তুমি মার্ক করে রাখলা যে এই জায়গাটাতে তোমার মেটেরিয়ালটা আসা মানে হচ্ছে এটা এখন 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। তারপর একইভাবে তুমি ধরো মানে পানি যেখানে জাস্ট বয়েল হচ্ছে ওইরকম এক জায়গায় নিয়ে থার্মোমিটার রাখলা, তখন দেখলা যে মানে থার্মোমিটারটা তুমি যখন ওখানে রাখছো তখন দেখলা ওইটার পাইপ দিয়ে ওইটা বেড়ে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে গেছে। তো তুমি জানো যে ওইটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ পানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে ফুটে। তো এই যে 0 পাইলা 100 পাইলা, এরপর মাঝখানে তুমি এখন মানে কলম দিয়ে বা কিছু একটা দিয়ে তুমি রেঞ্জ বের করতে পারবা, মানে বের করতে পারবা আর কি। ধরো এটাকে তুমি 100 ভাগে ভাগ করলা, তখন প্রত্যেকটা স্টেপের জন্য যে 1 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার রাইজ করতেছে বা ফল করতেছে এটা বোঝা যাবে। তো এটাই হচ্ছে ক্যালিব্রেট করা আর কি, মানে নোন ইনপুট দিয়ে কিছু নোন ইনপুট দিয়ে একটা মেজারমেন্ট সিস্টেমকে রেডি করে দেন আননোন কোনো কিছু মেজার করার সিস্টেমটাই হচ্ছে ক্যালিব্রেশন। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার এবার হচ্ছে মেজারমেন্ট সিস্টেমে কতগুলা ভ্যারিয়েবলস থাকে। আচ্ছা, এই জিনিসটা সরানোর উপায় কি? বারবার ডিস্টার্ব করতেছে।
এটা সরানোর উপায় কি কেউ জানো? চলে গেছে। আচ্ছা, সব মেজারমেন্ট সিস্টেমে কিছু ভ্যারিয়েবল থাকে। তো এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো কোনটা কি এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বলো কোনটা কি, মানে নর্মালি যদি চিন্তা করো তাহলে মানে কোনটা কি? স্যার ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কোনটা? হইতেছে অন্যান্য কোনো প্যারামিটার, যেমন ধরেন টাইম, প্লেস, এগুলোর উপর ডিপেন্ড করে সেগুলা। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্যার যেগুলা মানে স্বাধীনভাবে নিজেই আমি চলবে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল বলো কেউ। টাইম স্যার। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? ফোর্স, ফোর্স আর ভেলোসিটি স্যার। এক্সটেনশন। বুঝি নাই, ফোর্স আর কি? এক্সটেনশন। ভেলোসিটি স্যার। স্যার ওয়েট এক্সটেনশন স্যার। মানে কি? এক্সটেনশন মানে কি বুঝি নাই। মানে স্যার যখন একটা স্প্রিং কে ফোর্স দেওয়া হয় এক্সটেন্ড করে না, ও আচ্ছা, মানে এলongation আর কি। ডিসপ্লেসমেন্ট এর কথা বলতেছো। হ্যাঁ, এলongation আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানে এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? তো এটা যেমন টাইমকে আমরা থামাইতে পারি না বা কিছু করতে পারি না। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এনি ভ্যারিয়েবল মানে যেটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন আদার ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এটা মানে ধরো আম, ধরো আমি আমি যদি করি, আমি যদি থার্মোমিটারের কথাই চিন্তা করি, তো সেখানে যে ওই যে মার্কারির হাইটটা যে বারবার কমতেছে বাড়তেছে, তো এই হাইটের যে চেঞ্জ হচ্ছে, তো এটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে? ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট হবে এটা? স্যার এখানে কি Temperature. টেম্পারেচার স্যার। হ্যাঁ, তো টাইম টেম্পারেচারটা, এখানে তো টাইমের কোনো ব্যাপার স্যাপার নাই। স্যার টেম্পারেচারের উপরে। হ্যাঁ, তো এখানে টেম্পারেচারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওই ইয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এছাড়াও আরো কিছু ভ্যারিয়েবল থাকে, সেগুলাকে বলা হয় এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল। স্যার, জিনিসটা লিখি। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, টেম্পারেচার কি শুধু এই কেসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? টেম্পারেচারও তো মাঝে মাঝে প্রেসারের সাথে সাথে চেঞ্জ হয়। সো টেম্পারেচার কি সবসময়ই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি স্পেসিফিক না না কেসটা? না, সবসময় মানে ইন্ডিপেন্ডেন্ট হবে এরকম কোনো কথা নাই। আচ্ছা। যেমন টাইম যে আমি বলে দিলাম, এটা 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 হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তোমরা তো সবাই এগ্রি করলা নাকি? জি স্যার। এটা তো সবাই এগ্রি করতেছো যে টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? জি স্যার। কিন্তু টাইমও যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা তো তোমাদের জানা উচিত। জি স্যার, টাইম ঠিক আছে। স্যার চেঞ্জ হয় স্যার। হ্যাঁ, টাইম হচ্ছে স্পিডের সাথে সাথে চেঞ্জ হয়, টাইম তো রিলেটিভ, টাইম তো আর জি স্যার। অ্যাবসলিউট না। তো তোমার তুমি ধরো ওই যে আমরা যে মোবাইলে জিপিএস ইউজ করি, আমাদের তো কোঅর্ডিনেট দেখায় আমরা এখন কোথায় আছি, কিভাবে দেখায়? কন্টিনিউয়াসলি এট এ টাইম চারটা, অ্যাটলিস্ট চারটা অথবা তার চেয়ে বেশি স্যাটেলাইট আমাদেরকে ট্র্যাক করতেছে এখন। ওইসব স্যাটেলাইট গুলা এত তাড়াতাড়ি মানে আর্থকে অরবিট করে যে ওই স্পিডে গেলে, মানে ওটা বেশ ভালো স্পিড, ওই স্পিডে এইসব রিলেটিভিটির ব্যাপার চলে আসে। এই জন্য মানে ওইসব ইয়াগুলাতে, স্যাটেলাইট গুলাতে যে ইন্টারনাল যে ঘড়ি ক্লক, সেগুলা অ্যাকচুয়ালি আমাদের ঘড়ির চেয়ে একটু স্লো। কারণ এই স্লো না করলে তখন দেখা যাবে যে মানে আমাদের আমাদের পার্সপেক্টিভে ওই ঘড়িগুলা ফাস্ট হয়ে যাবে, বুঝতে পারছো? যে মানে ওরা ফাস্ট চলতেছে। তো এই জন্য ওখানে কিন্তু টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, ওটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট অন হোয়াট? স্পিড। বুঝতে পারছো? তো এখন এক একটা মেজারমেন্ট সিস্টেমে এক একটা জিনিস এক রকম। ক্লিয়ার? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম, আরেক ধরনের ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল। তো এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল হচ্ছে এটাকে মানে অ্যাকচুয়ালি কোনোভাবে কন্ট্রোল করা যায় না, মানে এটা এটা অনেকটা কনস্ট্যান্টের মতো, বাট ডিফারেন্ট মেজারমেন্ট সিস্টেমে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা মানে এক এক রকম হয় আর কি, ঠিক আছে? যেমন হচ্ছে এটার একটা এক্সাম্পল বলতো। স্যার বুঝলাম না জিনিসটা, আবার বলবেন? আমাদের ধরো
ধরো একটা মেজারমেন্ট সিস্টেমে ভ্যারিয়েবল ছাড়াও কিছু কনস্ট্যান্ট টার্ম থাকে না, ধরো রেনল্ডস নাম্বার, যেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, বাট সেই ধরো একটা ফ্লুইডের জন্য, একটা ফ্লো এর জন্য একটা রেনল্ডস নাম্বার তো আমরা ধরো একটা কনস্ট্যান্ট কিছু ধরেই আগাই, 100 200 300, ঠিক আছে। আবার বাট রেনল্ডস নাম্বার তো অলওয়েজ কনস্ট্যান্ট না, সেটা তো সামনে গিয়ে চেঞ্জ হতে পারে। তো এরকম কিছু ভ্যারিয়েবল যেটার উপর আমাদের অ্যাকচুয়ালি কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে, সেগুলাকে আমরা আহ, মানে কন্ট্রোল নাই, বা এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু সেটার ভ্যালু মানে মেজারমেন্ট সিস্টেমকে এফেক্ট করবে, ডিরেক্টলি এফেক্ট করবে, এগুলাকে বলা হয় এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল। এটার আরেকটা এক্সাম্পল কি বলতে পারবা? নাসেল্ট নাম্বার স্যার। আচ্ছা, নাসেল নাম্বার তো মানে এই রেনল্ডস নাম্বার, নাসেল নাম্বার ছাড়া অন্য কিছু? স্যার এফ ইজ ইকুয়ালস টু এম এ তে যদি এমটা তো সবসময় কনস্ট্যান্ট রাখি, তো এটা চেঞ্জ করলে তো হতে পারে। বুঝি নাই। মানে নিউটন সেকেন্ড ল আছে না, এফ ইজ ইকুয়ালস টু হ্যাঁ। এম এ, তো হুম। ওখানে যদি আমরা এম কে এম তো অলওয়েজ কনস্ট্যান্ট রাখি না, যদি ফোর্স আর এক্সেলারেশন এর মধ্যে ইয়া করতে চাই। আচ্ছা, আচ্ছা দেখো, সবই ঠিক আছে। এখন মানে ব্যাপারটা হচ্ছে একটা মেজারমেন্ট সিস্টেমে ধরো আমি আম, মানে আমি হচ্ছে ধরো পানির বয়লিং পয়েন্ট মেজার করার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে। তো এদিকে হচ্ছে আমি ধরো টাইম নিলাম। গ্র্যাভিটি স্যার। আচ্ছা, আমি 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 এক্সপ্লেন করতেছি, ধরো এদিকে টাইম নিলাম আর এদিকে হচ্ছে টেম্পারেচার নিলাম ডিগ্রি সেলসিয়াসে। তো পানি জানো, পানি তো তোমরা সবাই জানো এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে বয়ল করবে। তো তুমি একবার জিনিসটা রান করলা, মানে এক্সপেরিমেন্টটা রান করলা, তো তোমার হচ্ছে টাইমের সাথে সাথে টেম্পারেচার বাড়তে বাড়তে ধরো এটা হচ্ছে 100, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 50। তো টাইমের সাথে সাথে টেম্পারেচার বাড়তে বাড়তে এক সময় 100-তে গিয়ে ফিক্স হয়ে গেছে। তো তখন যতই টাইম বাড়ুক টেম্পারেচার আর বাড়ে না। বয়লিং এ তো তাই হওয়ার কথা নাকি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার আহ, এক নাম্বার ধরো এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নাম্বার 1 এক্সপেরিমেন্ট। তুমি ধরো এরকম 3টা করবা, নাম্বার 1 এক্সপেরিমেন্ট তুমি ধরো 3টা করলা, মানে রিপিট করতেছো আর কি, তোমার এটা ঠিক আছে নাকি দেখার জন্য। তো সেকেন্ড এক্সপেরিমেন্টে তুমি দেখলা তোমার কার্ভটা অনেকটা এরকম হচ্ছে, ঠিক আছে, এরকম হয়ে একটু আগেই মানে সে 100 ডিগ্রিতে চলে গেছে। তো এটা ধরো তোমার 2 নাম্বার এক্সপেরিমেন্ট। 3 নাম্বারে দেখলা সেটা আর একটু নিচে দিয়ে এরকম করে এভাবে চলে গেছে, ঠিক আছে। মানে এত ডেভিয়েট করার কথা না, আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। এখন পানির বয়লিং পয়েন্ট তো অলওয়েজ 100। তো তুমি যদি সেম অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে প্রতিবার সেম এক্সপেরিমেন্ট করো, তোমার কিন্তু একই সময় পর 100 ডিগ্রি রিচ করার কথা। বাট এখানে দেখা যাচ্ছে 3টা এক্সপেরিমেন্টাল সেটআপে যদিও পানির অ্যামাউন্ট সেম, তুমি টেম্পারেচার ও হিট ফ্লাক্সও তুমি একইভাবে দিচ্ছ, একই পরিমাণ দিচ্ছ, তোমার হিট ফ্লাক্সও সেম, তোমার পানির ম্যাসও সেম, সবই সেম, বাট তারপরেও দেখা যাচ্ছে 3টা এক্সপেরিমেন্টে 3টা ডিফারেন্ট টাইমে 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করা, মানে রিচ করছে আর কি এখানে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই এক্সপেরিমেন্টের মধ্যে অনেক, মানে আরো অনেক ভ্যারিয়েবল আছে যেগুলোকে আমরা কন্ট্রোল করি নাই বা করতে পারি নাই। এর মধ্যে প্রথম সবচেয়ে বড় যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে প্রেসার, ঠিক আছে। তুমি এয়ার প্রেসারকে অলওয়েজ ফিক্স রাখতে পারো নাই এই সেটআপে, ঠিক আছে। তুমি যদি একদম ফিক্স রেখে করতা, মানে এয়ার প্রেসার চেঞ্জ হবে না, একদম মাইনিউট অ্যামাউন্ট অফ মানে এয়ার প্রেসারও চেঞ্জ হবে না, তুমি যদি সেরকম করতে পারতা, তাইলে হয়তো তুমি একই পয়েন্টে প্রত্যেকবার বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস পাইতা, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রেসারটা হচ্ছে আমাদের এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল, যেটা ডিরেক্টলি মেজারমেন্ট সিস্টেমকে এফেক্ট করবে, কিন্তু একে আমরা কন্ট্রোল করতে সবসময় পুরোপুরি পারবো না, অথবা করতে চাই না, ঠিক আছে, কারণ এখানে প্রেসারের ভ্যারিয়েশনটা খুব অল্প হবে। এয়ার প্রেসার তো খুব একটা মানে তেমন একটা চেঞ্জ হয় না, মানে রিলেটিভলি আর কি। তুমি যদি অনেক উপরে যাও তখন এয়ার প্রেসার নেমে যাবে, বাট তুমি যদি সি লেভেলে থাকো এয়ার প্রেসার তো মোটামুটি মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, খুব একটা তো চেঞ্জ হয় না। তো এটা নিয়ে আমরা অত একটা বদার না। এটা চেঞ্জ হলে কিছু মানে আমরা অত একটা বদার না। আমরা যেটা করতে পারি, অনেকগুলা টেস্ট করে আমরা হচ্ছে মানে অনেকগুলো টেস্ট করলে কি হবে তখন, এই যে এয়ার প্রেসার চেঞ্জের জন্য যে এররটা আসতেছে বারবার, এটা এভারেজ হয়ে আমরা মোটামুটি একটা স্টেবল ভ্যালু পাবো। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবলস। ক্লিয়ার? জি স্যার। স্যার লাস্টে কি বললেন? কোনটা লাস্টে কোনটা? ওই যে প্রেসারের পরে। বললাম যে এই যে এক্ষেত্রে প্রেসারটা হচ্ছে একটা এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল, যেটাকে আমরা কন্ট্রোল করতে চাই না বা পারি না অনেক সময়।
পুরাপুরি কন্ট্রোল করতে। সো এরকম অনেক কিছু। ধরো আরেকটা হচ্ছে গিয়ে তুমি যেখানে এক্সপেরিমেন্ট করতেছো এর পাশে মনে করো একটা মানে কোনো একটা রেডিয়েশন জোন আছে আর কি, ঠিক আছে? ধরো একটা সিটি স্ক্যানার আছে বা এরকম কিছু একটা আছে যেখান থেকে মাঝে মধ্যে রেডিয়েশন বের হয়, যেটার উপর তোমার কোনো কন্ট্রোল নাই। বুঝতে পারছো? তো এরকম অনেক জিনিস, রেডিয়েশন বলো বা মানে হিউমিডিটি হইতে পারে, হ্যাঁ হিউমিডিটি হইতে পারে, রেডিয়েশন হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে মানে যে কোনো কিছু। কারণ এখানে কি হচ্ছে, হিট এনার্জি তোমার থেকে তুমি যেটা দিয়ে হিট দিচ্ছ এটা কি করতেছে, এই এনার্জিটা কনভার্ট হয়ে পানিটাকে ভেপারে কনভার্ট করতেছে, ঠিক আছে? তো আশেপাশে তো অনেক ধরনের অনেক ফর্ম অফ এনার্জি থাকে, হিট এনার্জি থাকে, সাউন্ড এনার্জি থাকে, তারপর হচ্ছে রেডিয়েশন থাকে, অনেক ধরনের অনেক এনার্জি তো থাকে। তো সেগুলোর জন্য দেখা যায় প্রত্যেকবার মেজারমেন্ট সিস্টেম একটু এদিক সেদিক হয়ে যায়, ভ্যালুগুলা রিডিং গুলা একটু এদিক সেদিক হয়ে যায়। তো ওগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, মানে অ্যাকচুয়ালি আমরা ওগুলাকে কখনোই পুরাপুরি 100% ভাবে কন্ট্রোল করতে পারবো না। এই জন্য সেগুলো হচ্ছে এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তারপর হচ্ছে প্যারামিটার। আমি একটু আগে যে রেনল্ডস নাম্বারের কথাটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল বলবো কখন বলবো, যখন হচ্ছে যেমন আমি তোমাদেরকে সিএফডি তে ওই যে প্রথম ক্লাসে আর কি, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন সেশনালে ওখানে রেনল্ডস নাম্বার আমরা পুরাটার জন্য কনস্ট্যান্ট ধরেই করছিলাম। এখন রেনল্ডস নাম্বার যে পুরা জিনিসের জন্য একটা সেটআপের জন্য অলওয়েজ 100 বা 200 বা 500 থাকবে এরকম কখনোই হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে মানে ফ্লো এরিয়া, তারপর স্ট্রাকচার, সবকিছু ভেলোসিটি অনেক কিছুর উপর চেঞ্জ করে, মানে চেঞ্জ হয় আর কি। তো এক্ষেত্রে মানে এই জিনিসটাকে ফাইনলি কন্ট্রোল করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তো তখন আমরা সেটাকে রেনল্ডস নাম্বার বা ওই নাম্বার গুলাকে আমরা তখন ধরো এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল বলতে পারি। বাট রেনল্ডস নাম্বার বা এই টাইপের নাম্বার গুলা, রেনল্ডস নাম্বার, নাসেল নাম্বার, এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয়, এগুলো হচ্ছে প্যারামিটার। প্যারামিটারের ডেফিনেশন হচ্ছে এই গ্রুপিং অফ সেভারাল এলিমেন্টস, ঠিক আছে? এই গ্রুপিং অফ সেভারাল এলিমেন্টস কে আমরা প্যারামিটার বলি। স্যার এখানে প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশার থাকবে না সব সময়? কোথায়? যে এখানে এই বয়লিং অফ ওয়াটারে। বয়লিং অফ ওয়াটারে প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার তো থাকার কথা, কিন্তু আহ, মানে সবসময় তো তুমি মেনটেন করতে পারবা না। 1 এটিএম প্রেসার তো একটু এদিক সেদিক হবে না। 1 এটিএম প্রেসার মানে কি 101,325 প্যাসকেল। তো এটা যে 101,324.9 প্যাসকেল হবে না, এর কোনো গ্যারান্টি আছে? মানে একটু মাইনর চেঞ্জ হইলেই আর কি টাইমটাও। হ্যাঁ, একটু মাইনর চেঞ্জ হইলেই তোমার এই এই যে মেজারমেন্ট কিন্তু সিস্টেম কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এটা তুমি মেজারও করতে পারবা, বাট ওই জিনিসের উপর কিন্তু তোমার কোনো কন্ট্রোল নাই। বুঝতে পারছো? যেমন হ্যাঁ হচ্ছে স্যার। ওই যে আমি এই যে ইয়ার রেনল্ডস নাম্বারের কথা বললাম, রেনল্ডস নাম্বারে ধরো একটা ইয়া হচ্ছে ওই যে রো ভিডি বাই তোমার ভিসকসিটি। তো বিটা হচ্ছে ভেলোসিটি। এখন তুমি ধরো মোটামুটি শিওর তুমি যেই সেটআপের মধ্য দিয়েই করতেছো, মানে এই যে সিমুলেশনটা রান করতেছো, তুমি মনে করো মোটামুটি শিওর সব জায়গায় ভেলোসিটি একই হওয়ার কথা, সেম হওয়ার কথা। বাট রিয়েল লাইফে তো সবসময় এরকম হয় না। ধরো দুই একটা জায়গায় ভেলোসিটি একটু এদিক সেদিক হয়ে গেছে, সেখানে কিন্তু রেনল্ডস নাম্বার লোকালি চেঞ্জ হয়ে যাবে। যেটা তুমি গ্লোবালি একটা সিঙ্গেল ভ্যালু ধরে নিচ্ছ, সেটা কিন্তু লোকালি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে ভেলোসিটির জন্য রেনল্ডস নাম্বার পুরা টার্মটা একটা এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল হয়ে যাবে। বাট এই নাম্বার গুলাকে, রেনল্ডস নাম্বার, নাসেল নাম্বার, তারপর আরো এরকম যত যত নাম্বার আছে, এগুলাকে মানে আমরা যখন একসাথে গ্রুপ করে লিখি, এই গ্রুপ গুলাকে বলা হয় মানে গ্রুপ অফ সেভারাল এলিমেন্টস, এগুলাকে বলা হয় প্যারামিটার। ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এই মানে গ্রুপিং অফ এলিমেন্ট, এগুলাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার।
ঠিক আছে, যেমন প্যারামিটার আরেকটা এক্সাম্পল বলো তো, রেনল্ডস নাম্বার, নাসেল নাম্বার ছাড়া। প্রাইম রুট নাম্বার। ঠিক আছে, এটাও হয়। তারপর আর কেউ কিছু বলতে পারবা? রেলে বুঝছো তো নাম্বার, প্যারামিটার কি জিনিস? হ্যাঁ, রেলে নাম্বার। স্যার আচ্ছা ঠিক আছে। প্যারামিটারটা কি অলওয়েজ মানে ডাইমেনশনলেস হইতে হবে? না, এরকম কোনো কথা নাই। মানে তুমি যখন একটা মানে ধরো রেনল্ডস নাম্বারকে সবসময় আর ই দিয়ে লেখা হয় না, বাট এই নাম্বার কি কোনো স্যার মানে এই জিনিসটার কি কোনো সিগনিফিকেন্স আছে? তুমি যদি এটাকে এভাবে না লিখে এর অ্যাকচুয়াল 4টা টার্ম লিখো, কোনো অসুবিধা আছে? না স্যার। কোনো অসুবিধা তো নাই। তো এই যে জাস্ট মানে একটা গ্রুপিং অফ ভ্যারিয়েবল বা গ্রুপিং অফ এলিমেন্ট, যেটাকে আমরা মোটামুটি অলওয়েজ একটা সিঙ্গেল এন্টিটি দিয়ে ডিফাইন করি বা প্রকাশ করি, লিখি, সেটাই হচ্ছে প্যারামিটার। তাহলে তো স্যার যে কোনো ফর্মুলাই একটা যে প্যারামিটার। কোনো, না যে কোনো ফর্মুলা না। এখন মানে রেনল্ডস নাম্বারকে যেভাবে ওয়াইডলি লেখা হয়, তুমি তো একটা ধরো বানাই দিলা, সেটাকে তো এরকম ওয়াইডলি তুমি লিখতে পারবে না। বুঝছো? জি স্যার। যেমন নর্মালি তোমার যেসব কোএফিসিয়েন্ট গুলো আছে, কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার, কন্ডাক্টিভ হিট ট্রান্সফারের জন্য, বা তোমার হচ্ছে গিয়ে ইয়ার জন্য, কনভেক্টিভ হিট ট্রান্সফারের জন্য যে কোএফিসিয়েন্ট, এগুলা কি অ্যাকচুয়ালি, এগুলো তো একটা সিঙ্গেল নাম্বার না, ওগুলা তো একটা মানে গ্রুপিং অফ ভেরিয়েবল, তাই না? তো ওগুলাকে বলি আমরা প্যারামিটার। বুঝতে পারছো? তো যে কোনো কিছুর গ্রুপিং কিন্তু প্যারামিটার না। আচ্ছা, এরপর হচ্ছে নয়েজ আর ইন্টারফেরেন্স। বলো, নয়েজ কি আর ইন্টারফেরেন্স কি? স্যার সাপোজ আমরা যদি কোনো সাউন্ড বা সাউন্ড ওয়েভ ধরে নেই স্যার, ওই হুম। সাউন্ডের মধ্যে স্যার অন্যান্য বিভিন্ন ধরনের সাউন্ড যেসব মিক্স থাকে স্যার, ওইটাকে স্যার নয়েজ বলে স্যার। আর ইন্টারফারেন্স হচ্ছে স্যার এই সাউন্ডের যে সিগন্যাল, এটা যে ইন্টারাপ্ট হয় স্যার, এটা ইন্টারফারেন্স বলে স্যার। আচ্ছা ধরো তোমার তুমি ধরো কোনো কিছু একটা এমন মানে কিছু একটা মেজার করতেছো, সেটার আউটপুট ধরো এরকম সুন্দর একটা সাইন ওয়েভ হওয়ার কথা, ঠিক আছে? এরকম সুন্দর একটা সাইন ওয়েভ হওয়ার কথা, বাট তুমি তুমি যেটা মেজার করতেছো, তোমার সেন্সর তোমাকে এরকম সুন্দর একটা ওয়েভ না দিয়ে এরকম উল্টাপাল্টা, মানে মোটামুটি ঠিক রাখছে, বাট এই যে এরকম একটা ভ্যালু দিচ্ছে আর কি, এরকম একটা আউটপুট দিচ্ছে। So এই জিনিসটা হচ্ছে নয়েজ। তো নয়েজে অলওয়েজ যেটা ঠিক থাকবে সেটা হচ্ছে ধরো এই যে এইটা আর এইটার মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু অলওয়েজ ফিক্স থাকবে। তো এই যে এখানে এটা আর এটার মাঝখানে যে ডিস্টেন্স, এটা অলওয়েজ ফিক্স, ঠিক আছে? অথবা আবার এই যে এটা থেকে এটার মাঝখানে যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলি? অ্যামপ্লিটিউড। বুঝি নাই, কি বলি? এমপ্লিটিউড স্যার, এমপ্লিটিউড। হ্যাঁ, আর এই যে এই জিনিসটাকে কি বলে? ওয়েভলেন্থ। স্যার ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ আর অ্যামপ্লিটিউড অলওয়েজ সেম থাকবে, ঠিক আছে, নয়েজের ক্ষেত্রে। কিন্তু সিগন্যালটা একটু এরকম এরকম এবড়ো থেবড়ো হবে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে নয়েজ। আর ইন্টারফিয়ারেন্স কি? ইন্টারফিয়ারেন্স তোমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ে আসছো, এটার বাংলা কি? স্যার অনুনাদ। এটার বাংলা কি অনুনাদ নাকি? না স্যার। তার উপরিপাতন মেবি। না আহ না, আরেকটা সুন্দর নাম ছিল। এই যে দুই ধরনের ইন্টারফিয়ারেন্স হয়, একটা হচ্ছে বাংলা নামটা আমিও ভুলে গেছি। স্যার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড না, গঠনমূলক, ব্যতিচার স্যার, ব্যতিচার। হ্যাঁ, ব্যতিচার, হ্যাঁ। ব্যতিচার, একটা হচ্ছে গঠনমূলক, আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক, হ্যাঁ। ঠিক আছে, তো এটা তো ইন্টারফিয়ারেন্স কি, তো তোমরা বুঝছো। ধরো অ্যাকচুয়াল সিগন্যাল হচ্ছে এটা, যেটা পাওয়ার কথা আর কি, সেন্সর থেকে যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে এটা, বাট কোনো এক কারণে সেন্সরটা হয়তো নষ্ট, বা সে যেটা সেন্স করার কথা ওইটার পাশাপাশি অন্য কিছু একটা সেন্স করতেছে। তো এই যে অন্য কিছু একটা সেন্স করতেছে, এটাও তো সেন্সরে আসবে, আসবে না? ধরো সেই অন্য কিছুটা হচ্ছে এরকম, ধরো এরকম কিছু একটা সে সেন্স করতেছে,
মানে অ্যাকচুয়াল জিনিসটার পাশাপাশি এরকম কিছু একটা সেন্স করতেছে। তো যেটা হবে এইটার সাথে এইটা মিলে একটা এরকম কম্বাইন্ড একটা এরকম কিছু একটা পাওয়া যাবে আর কি। ধরো এরকম এরকম কিছু একটা পাওয়া যাবে। তো পাওয়ার কথা ছিল এই সলিড লাইনের যে সিগন্যালটা সেটা, বাট এর সাথে এই যে ডটেড লাইনের যে ইন্টারফিয়ারেন্সটা, এটা ইন্টারফেয়ার করে এই সিগন্যালটা ইন্টারফেয়ার করে এরকম একটা ওভারঅল সিগন্যাল আমাকে দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তো ইন্টারফিয়ারেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে সিগন্যালটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তো এই যে ওয়েভলেন্থ এদিক সেদিক হইতে পারে, আগের মতো থাকবে না, মানে অরিজিনাল মতো থাকবে না। তারপর অ্যামপ্লিটিউডও অরিজিনালের মতো থাকবে না, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নয়েজ ক্যান্সেলিং করা রিলেটিভলি অনেক ইজি। ঠিক আছে, এগুলার প্রত্যেকটা এভারেজ নিলেই নয়েজ ক্যান্সেল মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, বাট ইন্টারফিয়ারেন্স ক্যান্সেল করা অনেক ডিফিকাল্ট। এটার জন্য আমরা নর্মালি যেটা করি, ধরো নয়েজ ক্যান্সেলিং বা মানে নয়েজ বলতে অ্যাকচুয়ালি নয়েজ ইন্টারফিয়ারেন্স দুইটাই বুঝায়। তোমরা যে নয়েজ ক্যান্সেলিং হেডফোন এর নাম শুনছো না বা অনেকে ইউজ করছো, তো স্যার সেখানে কিন্তু নয়েজও ক্যান্সেল করে, ইন্টারফিয়ারেন্সও স্যার ক্যান্সেল করে। বলো। স্যার ইন্টারফারেন্সটা একটু বলবেন আর একবার? আচ্ছা, ইন্টারফিয়ারেন্স হচ্ছে ধরো আম, ধরো এই যে এই ফিগারটা দেখো, এই যে সলিড লাইন দিয়ে যেটা আঁকছি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সরটা সেন্স করে এরকম একটা আউটপুট দেওয়ার কথা। বুঝতে পারছো? সেন্সর দিয়ে তুমি যা সেন্স করতেছো, ধরো ধরো তুমি একটা মানে একটা এসি পাওয়ার আউটপুটের তুমি মাপতেছো। এসি পাওয়ারে কি হয়, এরকম করে মানে সাইনোসইডিয়াল কার্ভের মতোই হয় না, আপ ডাউন করে না? জি স্যার। হ্যাঁ, তুমি ধরো একটা এসি কারেন্ট মাপতেছো একটা সেন্সর দিয়ে, একটা অ্যামিটার দিয়ে একটা এসি কারেন্ট মাপতেছো। তো সেটা তোমার আউটপুট আসার কথা একদম ডিরেক্টলি এরকম সুন্দর একটা সাইন ওয়েভ আসার কথা। বাট ধরো কোনো কারণে তোমার অ্যামিটারটা নষ্ট, বা তোমার সেখানে মানে অ্যাকচুয়াল পাওয়ার সোর্স বাদেও অন্য কোনো একটা পাওয়ার সোর্স ধরো আছে, কোনো একটা কারণে আছে, সেটা হয়তো ত্রুটি। আহ, মানে অন্য কোনো পাওয়ার সোর্স থেকে ভুলে এখানে চলে আসছে, মানে কানেকশনে হয়তো ঝামেলা আছে। তো যেটাই হোক, কোনো একটা কারণে ধরো অন্য একটা সিগন্যালও তোমার এমিটার পিক করতেছে, সেটা নিজেরও ঝামেলা হতে পারে অথবা সোর্সেরই ঝামেলা হতে পারে। ধরো সেই যে অন্য একটা সিগন্যাল যে সে পিক করতেছে, এইটা ধরো এই যে এখানে এই যে ডটেড লাইন দিয়ে আমি দেখাইলাম, তো সে তো আর দুইটাকে আলাদা আলাদা ভাবে পিক করতে পারবে না, সে কি করবে, দুইটার কম্বিনেশনকে একসাথে পিক করবে। তো এই দুটোটাকে কম্বাইন করলে হয়তো এই যে এরকম একটা কার্ভ আসে আর কি। ঠিক আছে, তো তার চোখে সে কিন্তু দুইটাকে আলাদা করে দেখে না, তার চোখে সিগন্যালটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তো ইন্টারফিয়ারেন্সে কি হয়, ওয়েভলেন্থ অ্যামপ্লিটিউড সব চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তো এই স্যার জন্য যেটা বলতেছিলাম, নয়েজ ক্যান্সেল করা মানে এই নয়েজ ক্যান্সেল করা ইজি। ঠিক আছে, এই যে এই নয়েজ গুলা ক্যান্সেল করা ইজি। এটা হচ্ছে আম, আহ, তোমরা তোমরা যদি রোবোটিক্স পড়ো বা ইমেজ প্রসেসিং নিয়ে কোনো কাজ করো, সেখানে হচ্ছে আমরা ধরো যে আমরা ব্লার করি না ইমেজ, ইমেজ ব্লার করা মানে তো বুঝো একটু ঘোলাটে হয়ে যায়। জি স্যার। তোমরা যদি ছবি এডিট করো, অনেক কিছু করো, ব্লার করে দাও অনেক কিছু, তো ব্লার করলে অ্যাকচুয়ালি কিন্তু নয়েজ ক্যান্সেল হয়। তো তুমি যদি এইটাকে মানে আমি এখানে যেটা আঁকছি, এটাকেই তুমি যদি একটা ছবি তুলে স্ক্রিনশট নিয়ে ব্লার করে দাও, তাহলে কি এই যে এখানে এবড়ো থেবড়ো লাইন গুলা এগুলা একটু কম্পারেটিভলি স্মুথ হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছো? এই যে এবড়ো থেবড়ো লাইন গুলা একটু স্মুথ হবে না অ্যাটলিস্ট? জি ঠিক স্যার। আছে, তো সেখান থেকে বা প্রত্যেকটা তুমি এভারেজ নিয়ে প্রত্যেকটা পয়েন্টের এরকম আপ ডাউন যে করতেছে, এগুলার এভারেজ নিয়ে তুমি যদি একটা সিঙ্গেল লাইন ড্র করতে চাও, তুমি কিন্তু পারবা। বাট ইন্টারফিয়ারেন্স ক্যান্সেল করতে গেলে তোমার কিন্তু যেই ওয়েভটা বা যেই সিগন্যালটা ইন্টারফিয়ারেন্স ক্রিয়েট করতেছে সেটা জানা লাগবে। ওইটাকে মাইনাস করলে তুমি অরিজিনাল সিগন্যালটা ফিরে পাবা। বাট কোন সিগন্যালটা ইন্টারফিয়ারেন্স ক্রিয়েট করতেছে আর কোনটা অ্যাকচুয়ালি অরিজিনাল সিগন্যাল যেটা আমার মানে ক্যাচ করার কথা বা পিক করার কথা, এটা কিন্তু আমরা এত ইজিলি বুঝতে পারি না। ঠিক আছে, তো এই জন্য ইন্টারফিয়ারেন্স ডিলিট করা বা রিমুভ করা একটু ডিফিকাল্ট। ক্লিয়ার সবার? জি এই স্যার। জন্য যেটা করা হয়, যেমন নয়েজ ক্যান্সেলিং হেডফোনে বা মাইক্রোফোনে যেটা করে, সেটা হচ্ছে গিয়ে ওখানে নর্মালি দুইটা মাইক্রোফোন থাকে। ঠিক আছে, তুমি ধরো যেটাতে কথা বলতেছো, আর ধরো পিছনে অন্য বা অন্য কোনো একটা জায়গায় আরেকটা মাইক্রোফোন থাকে। ঠিক আছে, পিছনে যেই মাইক্রোফোনটা থাকে বা সাইডে যেই মাইক্রোফোনটা থাকে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড, আশেপাশে যে সাউন্ড হচ্ছে ওইটা পিক করে। আর তোমার মুখের কাছে যেটা থাকে সেটা হচ্ছে মানে মোটামুটি তোমার ভয়েসটাই শুধু পিক করে। ঠিক আছে, তো এই দুইটা মাইকের কম্বিনেশন থেকে
সফটওয়্যার বা অ্যালগোরিদম ওখান মানে বের করতে পারে আর কি, যে এখানে এইটা হচ্ছে তাহলে নয়েজ, এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তো এরকম অনেক অ্যালগোরিদম আছে, অনেক কিছু আছে, অনেক কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার আছে। তো সেগুলো দিয়ে নয়েজ আর ইন্টারফিয়ারেন্স মোটামুটি ভাবে রিমুভ করা যায়, কখনোই 100% রিমুভ করা যায় না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলি। স্যার ইন্টারফারেন্স রিমুভ করব কিভাবে বলছিলেন? ইন্টারফিয়ারেন্স রিমুভ করতে গেলে তোমাকে মানে ওই যে ওই সিগন্যালটা যেটা অ্যাকচুয়ালি ইন্টারফিয়ারেন্স ক্রিয়েট করতেছে, ওইটা মেজার করার কোনো একটা ওয়ে থাকতে হবে। ঠিক আছে? ধরো তুমি আহ, ধরো তুমি গান রেকর্ড করতেছো। এখন গান রেকর্ড করার জন্য তুমি ধরো যেখানে বসে গান রেকর্ড করতেছো, দূরে কোনো এক জায়গায় কেউ হয়তো বিল্ডিং এ কাজ করতেছে, একটা কন্টিনিউয়াস নয়েজ আসতেছে, অথবা একটু পর পর ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, অথবা উপরে ফ্যান চলতেছে, সেখান থেকে একটা কন্টিনিউয়াস নয়েজ আসতেছে। তো এই জন্য নয়েজ ক্যান্সেলিং হেডফোন গুলা যেটা করে, সেখানে তোমার প্রাইমারি মাইক ছাড়াও আরেকটা সেকেন্ডারি মাইক থাকে আর কি, যেটা যেটার কাজই হচ্ছে অ্যাম্বিয়েন্ট নয়েজ গুলাকে পিক করা। আর প্রাইমারি মাইক যেটা, সেটা হচ্ছে তোমার মুখের কাছে থাকে, বা তুমি যেই ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছ ওইটার কাছে থাকে। তো সে ইনস্ট্রুমেন্টটা মেইনলি পিক করে। আর আরেকটা যেটা দূরে মাইক্রোফোন থাকে আর কি, সেটা সেটা হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্ট নয়েজটা পিক করে। So, এই দুইটা কম্পেয়ার করে তখন তুমি যেই সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছো সে বুঝতে পারে যে এটা তাহলে নয়েজ, এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। বুঝতে পারছো? জি স্যার। তো এরকম মানে দুইটা থাকতে হবে আর কি, মেজার করার জন্য দুইটা জিনিস থাকতে হবে। কারণ তুমি যদি একটা সেন্সর দিয়ে সব করতে চাও, সে তো আর বুঝবে না কোনটা অ্যাকচুয়াল সিগন্যাল আর কোনটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, সে তো বুঝবে না। সেই জন্য তোমাকে অ্যাটলিস্ট দুইটাই থাকতে হবে আর কি। আচ্ছা, এবার ক্যালিব্রেশন। তো ক্যালিব্রেশন তো আমি মানে প্রথমে একটু বললামই যে এটা হচ্ছে গিয়ে আম, কিছু নোন ভ্যালু দিয়ে একটা মেজারমেন্ট সিস্টেমকে দাঁড় করানো মেইনলি আর কি। ঠিক আছে? যেমন পানির ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C, আর বয়লিং পয়েন্ট হচ্ছে 100। তো এই দুটা নোন আমরা জানি, মানে এটা যে 0 আর এটা যে 100, এটা অনেক আগেই মানুষজন মানে ওইভাবেই করে আসছে, তো এটা আমরা জানি। তো এখন তুমি যখন কোনো একটা নতুন একটা মেটেরিয়াল দিয়ে তুমি যদি থার্মোমিটার বানাও, তো তুমি ইজিলি 0°র জন্য আর 100°র জন্য তোমার থার্মোমিটারটাকে ক্যালিব্রেট করে দেন হচ্ছে এটা দিয়ে তুমি আননোন কোনো টেম্পারেচার মেজার করতে পারবা। তোমরা যারা গেম খেলো, যখন জয়স্টিক বা জয়প্যাড কিনো, ফার্স্টে কি করতে হয়? ক্যালিব্রেট করা লাগে না? জি স্যার, কন্ট্রোল ঠিক করা লাগে। ক্যালিব্রেট করা সেখানে মানে কি, তুমি যেই বাটন দিয়ে যেটা করতে চাও সেগুলাকে মানে ওইভাবে অ্যাসাইন করা। মানে তোমার জন্য যেই ভ্যালু গুলা নোন, তোমার জন্য যেই বাটন গুলা নোন, সেগুলাকে তুমি অ্যাসাইন করে এরপর হচ্ছে তুমি গেম খেলতে বসো। তো সেখানেও কিন্তু আমরা যে ক্যালিব্রেশন করি ওইটাও কাইন্ড অফ এই ক্যালিব্রেশনের মতো, যদিও ওইটা কোনো সেন্সিং ডিভাইস না। আবার হচ্ছে গিয়ে তোমরা যখন আমি জানি না এটা দেখছো নাকি, যখন ম্যাপ ইউজ করো, গুগল ম্যাপস, সেখানে অনেক সময় জিপিএস এর অ্যাকিউরেসি লো দেখায়। তো ওই লো এর উপর ক্লিক করলে তোমাকে বলে এই ফোনটাকে একটু এদিক সেদিক ঘুরাইতে, অনেকটা 8, মানে আমরা আমরা যে লিখি 8, এরকম এটাকে 90° ঘুরায় লিখলে হয় এরকম। So, এই ইয়াতে এই মোশনে তোমার ফোনটাকে ঘুরাইতে বলে। ঠিক আছে? তো এই ঘুরাইলে সেখান থেকে মানে ঘুরানোর জন্য যেই তোমার সেন্সর গুলা যে ভ্যালু গুলা আসে, সেখান থেকে কোনো একভাবে সে হয়তো ক্যালকুলেট করে এই জিনিসটাকে ক্যালিব্রেট করে আর কি। ঠিক আছে? তো এটাও কিন্তু কাইন্ড অফ ক্যালিব্রেশন। বুঝতে পারছো? আচ্ছা, জি ধরো স্যার। আমরা একটা একটা নর্মাল একটা মেজারমেন্ট সিস্টেমে আমরা ধরো কি করলাম, আমরা ধরো ক্যালিব্রেশন করতেছি। ঠিক আছে? তো এদিকে হচ্ছে আমাদের ইনপুট, আর এদিকে হচ্ছে আমাদের আউটপুট। তো এদিকে ইনপুট, এদিকে আউটপুট। আমরা ক্যালিব্রেশন কিভাবে করি? আমরা জেনারেলি দুইটা ভ্যালু না নিয়ে, কারণ দুইটা ভ্যালু নিলে আমাদের অনেক ভুল হবে। তো আমরা জেনারেলি যেটা করি, অনেকগুলা ভ্যালু নেই। ঠিক আছে? যেমন ধরো আমি যদি থার্মোমিটারের কথা চিন্তা করি, আমি ধরো জিরোতে একটা ভ্যালু নিলাম, জিরোটা ধরো এখানে আসলো, ধরো এখানে আসলো, তারপর আরেকটা নিলাম এখানে, মানে একটু টেম্পারেচারটা একটু বাড়ায় আরেকটা নিলাম, তারপর আরেকটা নিলাম, তারপর আরেকটা নিলাম।
এরকম করে অনেকগুলা পয়েন্ট নিয়ে, অনেকগুলা নোন পয়েন্ট নিয়ে ধরো আমি এরকম একটা গ্রাফ বানাইলাম আর কি, ঠিক আছে? তো এখন এটা কমপ্লিটলি একটা স্ট্রেট লাইন হওয়ার কথা, বাট সবসময় যে স্ট্রেট লাইন হবে এরকম কোনো কথা নাই, মানে এরকম কোনোই নাই। টেম্পারেচার আর এর ক্ষেত্রে মানে থার্মোমিটারের যেই হাইটটা, মেটেরিয়ালের মানে মার্কারির যেই হাইটটা, এটা এটা মানে একটা রিলেশন, একটা মানে এটা একটা স্ট্রেট লাইন রিলেশন। তুমি যত টেম্পারেচার বাড়াবা তত তোমার মার্কারির হাইট চেঞ্জ হবে, ঠিক আছে? বাট অনেক সময় দেখা যায় যে মানে না হয়ে একদম ডিরেক্টলি প্রপোর্শনাল না হয়ে হয়তো স্কোয়ারের প্রপোর্শনাল হয় কোনো রিলেশন হইতে পারে, অথবা কিউবের প্রপোর্শনাল হয়, অথবা হচ্ছে হয়তো স্কোয়ার রুটের প্রপোর্শনাল হয়, অথবা কিউবিক রুটের প্রপোর্শনাল হয়। তো এই রিলেশন গুলা সবসময় যে প্রপোর্শনাল হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কার্ভটা এরকম স্ট্রেট লাইন না হয়ে আমাদের ক্যালিব্রেশন কার্ভটা হয়তো এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, বা ধরো আহ এরকম হইতে পারে। তো অনেক অনেক রকমই হইতে পারে, কারণ সবসময় ইনপুটের সাথে আউটপুটের রিলেশন যে একদম ডিরেক্টলি প্রপোর্শনাল হবে এরকম কোনো কথা নাই, বুঝতে পারছো? তো আমরা ধরো ক্যালিব্রেশন করতে গিয়ে এরকম কয়েকটা নোন ভ্যালু দিয়ে কয়েকটা পয়েন্ট বসাইলাম। তো পয়েন্ট বসানোর পর এই যে জিনিসটাকে আমরা যে যোগ করব, একটা লাইন দিয়ে ধরো যোগ করলাম পয়েন্ট গুলা, একটা বেস্ট ফিট লাইন আঁকলাম আর কি, ঠিক আছে? তো এই লাইনটাকে আমরা মানে ক্যালিব্রেশন কার্ভ বলি আর কি, ঠিক আছে? সো এই ক্যালিব্রেশনটাকে বলা হয় স্ট্যাটিক ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ক্যালিব্রেশন আর একটা হচ্ছে ডাইনামিক ক্যালিব্রেশন। তো স্ট্যাটিক ক্যালিব্রেশনে এই ভ্যারিয়েবল গুলা, মানে আমরা যে ভ্যারিয়েবল গুলা ক্যালিব্রেশন ইউজ করতেছি, যেমন থার্মোমিটারের ক্ষেত্রে ভ্যারিয়েবল কি কি, একটা হচ্ছে টেম্পারেচার, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ওই যে আমাদের মেটেরিয়ালের যে হাইট, ঠিক আছে? তো এই ভ্যারিয়েবল গুলা আম, দাঁড়াও একটু, এই তোমরা এখন চ্যাট দিও না, মানে ওই যে চ্যাটের মধ্যে রোল নাম্বার এখন লেখার দরকার নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ক্যালিব্রেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ক্যালিব্রেশন আর একটা হচ্ছে ডাইনামিক ক্যালিব্রেশন। ডাইনামিক ক্যালিব্রেশন, আচ্ছা, স্ট্যাটিক আর ডাইনামিক এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা জেনারেলি কি বুঝি? একটা স্থির আর একটা গতিশীল স্যার। মানে কিসের রেসপেক্টে স্থির আর গতিশীল বলতেছো? মানে স্যার কোন একজন স্পেকটেটর, মানে আমার আমার রেসপেক্টে বা কোন একজন স্পেকটেটর যে দেখতেছে স্যার তার রেসপেক্টে। আচ্ছা, তো স্ট্যাটিক ক্যালিব্রেশনে যেটা হয়, মানে আমাদের যে ভ্যারিয়েবল গুলা সেগুলা যদি টাইম অথবা স্পেসের উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে সেটাকে আমরা স্ট্যাটিক ক্যালিব্রেশন বলি। আর ডাইনামিক ক্যালিব্রেশনে আমাদের ভ্যারিয়েবল গুলা হচ্ছে টাইম অর স্পেসের উপর ডিপেন্ডেন্ট হয়। এর সবচেয়ে বেস্ট এক্সাম্পল, মানে ডাইনামিক ক্যালিব্রেশনের সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ওই যে একটু আগে আমি যেটা বললাম, স্যাটেলাইট, ঠিক আছে? স্যাটেলাইটের তোমার যতই ভেলোসিটি বাড়বে ততই হচ্ছে গিয়ে এটার টাইম উল্টাপাল্টা হয়ে যাবে। ইভেন টাইমের সাথে সাথে তোমরা এটাও হয়তো জানো, তোমার ভেলোসিটি যত বেশি হবে তোমার লেন্থ কিন্তু বেড়ে যাবে, বেড়ে যাবে না নাকি কমে যাবে? ধরো এরকম একটা, কমে যাবে। ধরো লেন্থ কমেছে। 1 মিটার একটা, মানে ধরো এরকম একটা রড, এখানে হচ্ছে ধরো একটা ব্ল্যাক হোল, ঠিক আছে? তো সে কি করতেছে, গ্র্যাভিটি দিয়ে এটাকে টান দিচ্ছে। তো যতই সে ব্ল্যাক হোলের কাছাকাছি যাবে তত কি ইলংগেট হওয়ার কথা না? জি স্যার। তত তো ইলংগেট হওয়ার কথা, কারণ তার মানে ওই ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতই বেশি যে এই 1 মিটার লম্বা এই রডের এই জায়গায় গ্র্যাভিটেশনাল ইফেক্ট এই জায়গার তুলনায় বেশি, তো এই জন্য এটা কিন্তু টেনে বড় করে স্যার ফেলবে। শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? হ্যালো? যাচ্ছে স্যার।
Yes, sir. Yes, sir. শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তো আম, যেটা বলতেছিলাম, এরকম একটা রডকে তুমি যদি এরকম একটা ব্ল্যাক হোলের সামনে নিয়ে যাও, তখন এই 1 মিটার রডের এই মাথার উপর ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ইফেক্ট এই মাথার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তো এটার জন্য যেটা হবে, মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিফারেন্সের জন্য এটা 1 মিটার থেকে বড় হয়ে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে এরকম এক্সট্রিম কন্ডিশনের ক্ষেত্রে তুমি যদি কোনো মেজারমেন্ট ডিভাইস বানাইতে চাও, মানে আমরা এখন নাইলে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা শুরু করছি, বাট এক সময় হয়তো ব্ল্যাক হোলের কাছাকাছি যাব, সেখান থেকে কিছু একটা মেজার করার চেষ্টা করব। তো তখন আমাদেরকে সব সিস্টেমই কিন্তু এরকম ডাইনামিক ক্যালিব্রেশন করতে হবে, কারণ সেখানে টাইম আর স্পেস এগুলা, মানে এগুলার উপর আমাদের ভ্যালু ডিপেন্ডেন্ট হয়ে যায়। মানে আমি অনেক এক্সট্রিম একটা কেসের ক্ষেত্রে বললাম আর কি। ডাইনামিক ক্যালিব্রেশন হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3-তে অনেক বেশি করে পড়ানো হবে, বাট আপাতত আমরা স্ট্যাটিক ক্যালিব্রেশন নিয়েই থাকি। তো স্ট্যাটিক ক্যালিব্রেশনে আমাদের টাইমের সাথে, অ্যাটলিস্ট টাইম আর স্পেসের সাথে মানে আমাদের ইনপুট আউটপুটের কোনো গ্যাঞ্জাম নাই, ঠিক আছে? যেমন থার্মোমিটার, এটা 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 একটা মানে স্ট্যাটিক ক্যালিব্রেশন করতে হবে এটাকে, কারণ এখানে টাইমের সাথে আমাদের কোনো ই নাই। আমরা হচ্ছে টেম্পারেচার বাড়লে মার্কারির হাইট বাড়বে, টেম্পারেচার কমলে মার্কারির হাইট কমবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা এটা আমি বুঝাইছি যে তোমার থার্মোমিটারের ক্ষেত্রে ইনপুট আউটপুট এর রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল, ঠিক আছে? তুমি যত টেম্পারেচার বাড়াবা তোমার মার্কারির হাইট প্রপোর্শনালি অতটুকু বাড়বে। বাট সব রিলেশন যে এরকম প্রপোর্শনাল হবে এরকম কি কোনো কথা আছে? মানে সব রিলেশন কি প্রপোর্শনাল হওয়া লাগবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়া লাগবে? কোন রিলেশন, মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ধরো টেম্পারেচারের ক্ষেত্রে, এখন এরকমও তো হইতে পারে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, হইতে পারে না? বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এরকম হইতে পারে। মানে এটাকে অ্যাকচুয়ালি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স, বা ধরো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব এরকম হইতে পারে, বা ধরো ওয়াই ইকুয়াল টু লন এক্স, অনেক কিছুই তো হইতে পারে। তো সব ধরনের মানে সেন্সরের ইনপুট আউটপুটের রিলেশন অলওয়েজ যে ই হবে, মানে প্রপোর্শনাল হবে এরকম কোনো কথা নাই। তো ক্যালিব্রেশন কার্ভটা অলওয়েজ স্ট্রেইট হবে এরকম কোনো কথা নাই। ক্যালিব্রেশন কার্ভ এরকম বাঁকা হইতে পারে, বা এরকম বাঁকা হইতে পারে, বা ইভেন এরকম বাঁকাও হইতে পারে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, দুই টাকার ব্যাকি বলতে? হ্যাঁ হ্যাঁ, একই 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 জিনিস। এটা এটা ইনপুট, এটা আউটপুট, মানে আমি দুইটা ডিফারেন্ট জিনিস দেখাইলাম, ঠিক আছে? এখন ধরো আজকের লাস্ট জিনিস, ধরো এই এই কার্ভটাকে নিয়ে যদি আমরা ই করি, ডিল করি, ধরো এটা হয়তো আমাদের কোনো একটা মেজারমেন্ট সিস্টেমের জন্য একটা ক্যালিব্রেশন কার্ভ। এখন এই কার্ভের ধরো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে তুমি যদি স্লোপ নাও, তুমি যদি স্লোপ নাও, সেই স্লোপের যে ভ্যালু, ঠিক আছে, সেই স্লোপের ভ্যালুটাকে বলা হয় স্ট্যাটিক সেন্সিটিভিটি। বুঝতে পারছো? মানে তুমি যে কোনো একটা, তুমি যে কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা স্লোপ নাও, সেই স্লোপের যে ভ্যালুটা সেটাকে বলা হয় স্ট্যাটিক সেন্সিটিভিটি। তো এইটুকুকে যদি আমরা বলি ডি ওয়াই, এইটুকুকে যদি বলি ডি এক্স, ঠিক আছে, তাইলে আমরা স্ট্যাটিক সেন্সিটিভিটি কে ইকুয়াল টু, এখানে ডিএক্স, কে ইকুয়াল টু আমরা বলতে পারি ডি ওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? আর একবার স্যার। Sir, static sensitivity sir. ক্যালিব্রেশন কার্ভের, স্ট্যাটিক ক্যালিব্রেশন কার্ভ, ডাইনামিক না, স্ট্যাটিক ক্যালিব্রেশন কার্ভের যে কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা স্লোপ আঁকো, মানে একটা ট্যানজেন্ট লাইন আঁকো, সেই ট্যানজেন্ট লাইনের যে স্লোপ, মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালুটাই হচ্ছে, এই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটাই হচ্ছে স্ট্যাটিক সেন্সিটিভিটি কে। মানে এটাকে আমরা কে দিয়ে লিখি আর কি। তো কে কি সবসময় একই হবে? মানে তোমার প্রত্যেকটা ইয়ার পয়েন্টের ক্ষেত্রে কি একই হবে এরকম কোনো কথা আছে? যদি তোমার ইনপুট আর আউটপুট এই দুইটা রিলেশন প্রপোর্শনাল হয়, তাহলে তো প্রত্যেকটা পয়েন্টে স্ট্যাটিক ক্যালিব্রেশনের যে স্ট্যাটিক সেন্সিটিভিটি সেম হওয়ার কথা না? মানে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ একই হওয়ার কথা না? Yes. বাট তোমার কার্ভ যদি এরকম স্ট্রেইট না হয়ে, ইনপুট আর আউটপুটের রিলেশন যদি স্ট্রেইট না হয়ে এরকম বেঁকাতারা হয়, ধরো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব,
এরকম একটা রিলেশনের ক্ষেত্রে তোমার স্ট্যাটিক সেন্সিটিভিটি কি সবসময় একই হবে? না স্যার, সবসময় কি সেম হবে? না স্যার, ডিফারেন্ট হবে। আচ্ছা, ধরো এটার একটা, আমি আরেকটু সময় নেই, ধরো একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। ধরো তুমি যে থার্মোমিটারটা বানাচ্ছো সেটার পাইপটা স্ট্রেইট না হয়ে, মানে একদম ইকুয়াল ডায়ামিটারের না হয়ে, ধরো পাইপটা হচ্ছে এরকম, ঠিক আছে? ধরো পাইপটা হচ্ছে এরকম। তো নিচে কি থাকবে? নিচে হচ্ছে মার্কারি থাকবে। ধরো এখানে হচ্ছে, এখানে হচ্ছে ধরো একটা মার্কারির একটা কিছু আছে। তো তুমি এই মার্কারিটাকে হিট দিচ্ছ, ঠিক আছে? তো ইনিশিয়ালি এই মার্কারিটা এক্সপ্যান্ড হয়ে এই জায়গাটা ফিল আপ করা শুরু করবে, তাই না? ইনিশিয়ালি এই জায়গাটা ফিল আপ করা শুরু করবে, এরকম করে ফিল আপ করতে করতে আস্তে আস্তে সে উপরে উঠবে। এখন এরকম একটা জায়গা ফিল আপ করতে তার যতটুকু টাইম লাগবে, ধরো এখানে চলে আসার পর এই হাইটটুকু ফিল আপ করতে কি তার একই সময় লাগবে নাকি না কম স্যার, টাইম কম লাগবে? লাগবে। কম লাগার কথা না? জি স্যার। বুঝতে পারছো? তো এখানে যদিও টেম্পারেচারের সাথে তোমার হাইটের সম্পর্ক যদিও তোমার মানে প্রপোর্শনাল হওয়ার কথা, বা যেহেতু আমাদের এই যে মার্কারির পাইপটা একদম স্ট্রেইট না, এটার ক্রস সেকশনাল ডায়ামিটার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো তার মানে কি, তুমি হায়ার টেম্পারেচার যখন তুমি মেজার করবা বা হায়ার টেম্পারেচার ভ্যালুতে, তখন তুমি কি করতে পারবা, একটু মানে একটু ফাইনলি করতে পারবা আর কি, সেন্স করতে পারবা। কারণ তখন টেম্পারেচার একটু এদিক সেদিক হইলেই হাইট ম্যাসিভলি চেঞ্জ হবে, বাট এই জায়গায় টেম্পারেচার একটু এদিক সেদিক হইলে কিন্তু হাইট খুব একটা চেঞ্জ হবে না, হবে? কারণ এখানে ক্রস সেকশনাল এরিয়া বেশি, বুঝতে পারছো? জি স্যার। তো তার মানে এখানে তোমার যে ক্যালিব্রেশন কার্ভ, সেটা কি এরকম স্ট্রেট লাইন হবে নাকি এরকম হবে? থেকে যাবে। বাঁকা হবে না? এরকম বাঁকা হবে না? জি স্যার। বুঝতে পারছো? তো এরকম একটা থার্মোমিটার আমাদের কোন কোন মানে কখন আমরা ইউজ করতে পারি? যেমন ধরো কোনো একটা পার্টিকুলার ডিভাইসে 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম টেম্পারেচারও উঠে, 70 80 এরকম টেম্পারেচার উঠে। যেমন একটা বড় ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের সিপিইউ। তো প্রত্যেকটা সিপিইউরই একটা অপারেটিং টেম্পারেচার রেঞ্জ থাকে, যেটা হচ্ছে জেনারেলি তোমার ধরো 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ঠিক আছে? এখন এই 30 থেকে 60 বা 30 থেকে ধরো 70, এইটুকু হচ্ছে কমপ্লিটলি সেফ। এখানে মানে আমার টেম্পারেচার অত ফাইনলি মেজার না করলেও কোনো অসুবিধা নাই, বাট যখনই 70 ক্রস করবে তখনই কিন্তু সিস্টেম মানে অ্যালার্ট হয়ে যায়, কারণ 70 থেকে 90 পর্যন্ত এটা হচ্ছে মোটামুটি একটু ক্রিটিক্যাল টেম্পারেচার রেঞ্জ আর কি। সো ওই 70 থেকে 90 পর্যন্ত একটু ফাইনলি মেজার করতে হয় যেন কোনো ভুল টুল না থাকে। তো সেরকম একটা সিপিইউ মানে টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কি এরকম একটা সিস্টেম ইউজ করতে পারি না? এরকম একটা থার্মোমিটার, যদিও এরকম করবো না আমরা, বাট করতে পারি না? সেখানে তোমার ধরো 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা এরকম মোটা ক্রস সেকশনের একটা পাইপ রাখলাম, আর 70-র উপরে আমরা হচ্ছে চিকন ক্রস সেকশনের পাইপ লাগাই দিলাম। তখন কি হবে, ওই 70 পর্যন্ত সে মানে খুব বেশি একটা ওঠানামা করবে না, কারণ আমাদের অত একটা ফাইনলি মেজার করার দরকার নাই। বাট যেই 70 ক্রস করবে তখনই হচ্ছে টেম্পারেচার একটু বাড়লে বা কমলেই হাইটটা অনেক বেশি ওঠানামা করবে আর কি। সেখান থেকে আমরা ফাইনলি মেজার করতে পারবো যে আমাদের সিপিইউ টেম্পারেচার কি পরিমাণ ওঠানামা করতেছে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে সেরকম একটা মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক সেন্সিটিভিটি এক এক পয়েন্টে একরকম হবে। ক্লিয়ার সবার? জি তাইলে স্যার। স্যার তখন কি স্যার, হ্যাঁ বলো। তখন কি স্ট্যাটিক থাকতেছে, তাহলে তো টাইমের উপর ডিপেন্ডেন্সি চলে আসতেছে। না, এখানে তো টাইমের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। এখানে ওই যে স্যার, টাইমের উপর কেন? মানে ধরেন তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তোমার টেম্পারেচার বাড়লে হাইট বাড়বে, টেম্পারেচার কমলে হাইট কমবে। এখন টেম্পারেচার যদি 70 পর্যন্ত বাড়ে তাহলে হাইট একরকম করে বাড়বে, টেম্পারেচার যদি 70-এর উপরে বাড়ে তাহলে হচ্ছে হাইট অন্যরকম করে বাড়বে আর কি। কারণ তোমার 70-এর উপরে 90 পর্যন্ত তোমার আরেকটু অ্যাকুরেটলি টেম্পারেচার মেজার করা দরকার একটা সিপিইউর ক্ষেত্রে। তো এই জন্য এখানে এই স্ট্যাটিক ক্যালিব্রেশন কার্ভে তোমার স্ট্যাটিক সেন্সিটিভিটি দুই রকমের হবে আর কি, বা ডিফারেন্ট হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। মানে আমি ধরো এরকম একটা পাইপ ইউজ করতে পারি, ধরো এরকম একটা পাইপ, ঠিক আছে?
এর সাথে উপরে হচ্ছে এরকম ধরো আরেকটা পাইপ, ধরো এটা অনেক লম্বা, ঠিক আছে, এটা ধরো অনেক লম্বা। তো নিচে যেহেতু মার্কারি আছে, তো এই এই রেঞ্জটা হচ্ছে ধরো এটা হচ্ছে 30, এটা হচ্ছে 70, আর এই উপরে এটা হচ্ছে ধরো 90, এটা হচ্ছে একদম টপ মোস্ট পয়েন্ট, এর উপরে গেলেই রেড অ্যালার্ট। এই 30 থেকে 70 এই হাইটটুকু কিন্তু অল্প, বাট এখানে টেম্পারেচার রেঞ্জ কিন্তু অনেক বড়, প্রায় মানে পুরো 40°C। আর 70 থেকে 90 এই হাইট কিন্তু ছোট, মানে বড়, বাট এখানে তোমার টেম্পারেচার রেঞ্জ কিন্তু ছোট, মাত্র 20°C। দেখো এখানে হচ্ছে টেম্পারেচার রেঞ্জ 40°C, আর এখানে টেম্পারেচার রেঞ্জ 20°C। ঠিক আছে, এর কারণ হচ্ছে তুমি যখন সিপিইউ টেম্পারেচার মেজার করবা, ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি সে যখন এইটুকু ক্রস করবে, তখন যেহেতু ক্রস সেকশনাল এরিয়া বেশি, তো তাকে 40°C উঠতে গেলে তাকে হচ্ছে জাস্ট এইটুকু হাইট ক্রস করতে হবে আর কি, ঠিক আছে। বাট যখনই 70-র উপরে উঠবে, তখনই হচ্ছে যেহেতু ক্রস সেকশনাল এরিয়া কমে গেছে, তখন একটু টেম্পারেচার রাইজের জন্যই দেখা যাবে কি, মানে মার্কারি লেভেল অনেক উপরে উঠে গেছে, তো তুমি ফাইনলি মেজার করতে পারবা। So, এরকম একটা ইয়ার জন্য, এরকম একটা থার্মোমিটারের জন্য এখানে স্ট্যাটিক ক্যালিব্রেশন কার্ভ কি হবে, এরকম হবে না? ধরো প্রথমে হচ্ছে এরকম, তারপর হচ্ছে এরকম, এর দুইটা হবে না এরকম? জি স্যার। স্যার হ্যাঁ, আমাদের বলো। নেক্সট এর ক্লাস আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।